16-17 বছর যেই নির্বাচনগুলোকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে বিনির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাস্যকর বিষয়, কোনো নারী গিয়ে একজনের মানে আইডি কার্ড চাবে, আইডি কার্ড চাওয়ার তো কোনো রাইট নেই কারো, চাবে, এটা তো আসলে হাস্যকর বিষয়। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এটা এমনি বোঝা যাবে। বাংলাদেশের মানুষ যদি গ্রহণ করে। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক আসা না আসার সঙ্গে এটা বড় ধরনের দূরত্ব তৈরি করবে। আমার তারা যদি বাংলাদেশ জামাত ইসলামী আসলে অনেক প্রাচীন একটা সংগঠন, রাজনৈতিক দল, এবং এই প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে যে কয়টা প্রাচীন রাজনৈতিক দল আছে এর মধ্যে অন্যতম একটা জামাতের বয়স প্রায় 70-এর উপরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, অথবা হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানেই রয়েছেন, প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে এই মুহূর্তে আপনাদের আলোচনার অন্যতম বিষয়বস্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংসদ নির্বাচনের আমরা জানি যে একদম উৎসবের যে আমেজ সেটি চারিদিকে চলছে। যেখানেই আমাদের গণমাধ্যম কর্মীরা যে টেলিভিশনই গণমাধ্যমই খোলেন না কেন, আমরা দেখতে পাচ্ছি যে সেই নির্বাচনেরই খবর। কিন্তু সেই নির্বাচনের যে পরিবেশটা, সেটি কি উৎসব নাকি উত্তাপ, সে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সম্পাদক কামাল উদ্দিন সবুজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং ডান পাশে রয়েছেন আপনাদের অনেকের কাছে হয়তো অতটা পরিচিত নাও হতে পারেন, কারণ দীর্ঘদিন পর্যন্ত যিনি দেশের বাইরে ছিলেন, মজলুম সাংবাদিক, এবং আপনাদের মনে থাকার কথা যে স্কাইপ কেলেঙ্কারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে স্কাইপ কেলেঙ্কারি, সেই স্কাইপ কেলেঙ্কারির গণমানুষের সামনে গণমাধ্যমের মাধ্যমে আসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন সেই সাংবাদিক অলিউল্লাহ নোমান আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। স্বাগত জানাচ্ছি নোমান ভাই আপনাকে। স্বাগত। আমি হয়তো নোমান ভাইয়ের প্রিয় দর্শক সুযোগ পেলে কিছুটা সেই প্রবাস জীবনের সেই গল্পটাও শুনবো। আমি একটু শুরু করতে চাই প্রথমেই কামাল উদ্দিন সবুজ ভাই আপনাকে দিয়ে। সেটি হচ্ছে, আমরা উৎসব নাকি উত্তাপ সেটি বলেছি, একটু যদি বলি সেটি হচ্ছে যে গতকালকে থেকেই দেখছি, গত 2-3 দিন থেকে মূলত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান দুটি দল, বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একদম শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যই শুনছিলাম, যে দুই পক্ষ থেকেই বলা হচ্ছিল যে আওয়ামী লীগের পদধ্বনি তাদের কথার মধ্যে শুনতে পায়। দুই পক্ষেই এরকম দুইজনকে বলছিল, বডি ল্যাঙ্গুয়েজের যে জায়গাটি। এবং কয়েকদিন থেকে দেখতে পেলাম যে, আজকে একটু কোট করি, সেখানে আজকে মাহদি আমিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বলেছেন ফ্যাসিবাদী আমলের মিথ্যা দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান নতুন করে ছড়ানো হচ্ছে। এটি জামাতের প্রতি তারা ইন্ডিকেট করে বলেছেন, মাহদি আমিন অপপ্রচার করছেন। এবং এটাও বলেছেন যে যদি বিএনপি এতই খারাপ হয়, তাহলে 2001 থেকে 2006 পর্যন্ত কি করে জোটে সরকারে তারা ছিলেন, এই প্রশ্ন দিয়ে তারা তুলেছেন। একটু যদি শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ দর্শক যারা, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। প্রথম কথা হচ্ছে যে এখন তো নির্বাচনী প্রচার একদমই অফিসিয়ালি শুরু হয়ে গেছে আমরা জানি, এবং বাংলাদেশের এখন যারা দুটি অন্যতম প্রধান জোট, একটা নেতৃত্বে বিএনপি আর একটা নেতৃত্বে জামাত আছে আমরা জানি, এবং সারা দেশেই ওনারা চষে বেড়াচ্ছেন। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এদিক দিয়ে আপনার জামাতের চিফ যে আমির আপনার ডক্টর শফিকুর রহমান। তো এখন আপনি যে কথা বলছেন, ওনারা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেটা বিএনপি জামাত সহ অনেকেই এটাতে অংশগ্রহণ করেছে, এটা সত্যি কথা, সবই ঠিক আছে। এখন একটা নতুন প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারিতে। গত 16-17 বছর যেই নির্বাচনগুলোকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে বিনির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখন যেটা হচ্ছে যে এখানে তো দুটি জোটের মধ্যে কন্টেস্ট হচ্ছে মূলত, আমরা যেটা দেখছি। তো সেই হিসাবে আপনি যেটা বললেন যে উত্তাপ না কি বলে উৎসব,
আমরা তো চাই উৎসবে পরিণত হোক, কিন্তু উত্তাপ তো আছেই, থাকবেই। উৎসবও কিছু কিছু আছে। আমি দুইটাই বলতে চাই, উৎসব এটা কোন লেভেলে ওই ম্যাক্সিমাম লেভেলে গিয়েছে কিনা সে ব্যাপারে এখন হয়তো বলা যাবে না, আরও কয়েকটা দিন তো আছে। কথাটা হচ্ছে যে আপনি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথা বলছেন, এটা হতেই পারে আমি মনে করি রাজি, কিন্তু কথাটা হচ্ছে যে সেই অভিযোগ পাল্টা অভিযোগ করতে যে আপনার ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়েছেন এবং ফেসিবাদী শক্তিকে যারা বিতাড়িত করেছেন, এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলি, পেশাজীবী সংগঠনগুলি সবাই মিলে এমন কিছু করা যাবে না যেটাতে আবার ফেসিবাদীরা কোনো সুযোগের গ্রহণ করতে পারে। কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে আপনার দিল্লি থেকে যেটা আপনার যিনি বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দলীয় নেতাকর্মীদেরকে এই আগামী নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একটা কথাও বলেছেন, আপনি জানেন মনে, এবং সেটাতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি এটাকে প্রতিক্রিয়াও জানিয়েছেন এবং বলেছেন যে এটা বাংলাদেশের নিরাপত্তার বিপক্ষে যায়। তো এই হলো অবস্থা। কাজেই আমার কথাটা হচ্ছে যে এই যে আপনার আমি যদি একটু অ্যাড করি সবুজ ভাই, সেটি হচ্ছে যে এরই সাথে জামাত আমিরের একটু কথা কোট করি। জামাতের পক্ষ থেকে বেশ কয়েকদিন অভিযোগ করা হচ্ছে যে দেশের নানা প্রান্তে তাদের নারী এই যে নির্বাচনী প্রচার অভিযানে যারা যাচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, বিএনপির দিকে ইঙ্গিত দিচ্ছেন তারা, এবং একটি সমাবেশ, মহিলা সমাবেশেরও প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে ডেকেছিল, ওটি মনে হয় আপাতত অফ করেছেন। আমির যেটি বলেছেন, মায়েদের গায়ে হাত দিলে বসে থাকবো না আমরা, এবং এটি হচ্ছে মুদ্রা কথা। এই যে হাত দেয়া নিয়ে জামাতের তারা খুবই সিরিয়াস এই না, বিষয়ে। আমার মনে হয় ঘটনা না যা তার চেয়ে প্রতিক্রিয়াটা আমার বেশি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আমি এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলি নির্বাচনের ইতিহাস যদি দেখি, এখন পর্যন্ত বাংলাদেশে এই গত কয়েকদিনে এটা খুব অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে আমার মনে হয় না। তবে কথাটা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজেও বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আবার এটাও বলেছেন যে জামাতকে ইঙ্গিত করেই বলেছেন উনি, যেহেতু জামাত প্রতিপক্ষ, যে আপনার জামাত স্বৈরাচারী কায়দায় কথাবার্তা বলছেন এবং স্বৈরাচারী কায়দায় মানে তাদের মানে ল্যাঙ্গুয়েজ এবং মানে কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন। আরেকটা জিনিস কি, উনি যে জামাত থেকে যে অভিযোগটা তোলা হয়েছে যে বিএনপিকে বলা হচ্ছে দুর্নীতি চ্যাম্পিয়ন, সেটা তারেক রহমান সাহেব এবং ডক্টর মাহাদি আমিনও আপনি যেটা বলেছেন, আজকে যেটা বলেছেন, তারেক তারেক রহমান রহমান এর গতকালকেও বলেছেন যে ওই জোটে 2001 এবং 2006 কিন্তু বিএনপি জামাতের জোট ছিল, এবং সেই জোটে এটা তো আমরা সবাই জানি যে সেই জোটে যে মন্ত্রিসভা হয়েছিল জামাতের দুইজন মানে ক্যাবিনেট মিনিস্টার ছিল। তো তারেক সাহেবের বক্তব্য হচ্ছে যে ওনারা যদি দুর্নীতির কথাই বলে থাকেন, তারা তো পদত্যাগ করেন না কেন? তো তখন তো দুর্নীতির কথা হয় না। তো এইটার কথা যুক্তি তো আছেই। তো ওনারা এত বছর পরে হঠাৎ করে আপনার সেই 2006-এর পরে আপনার এত বছর পরে আপনি যদি আবার হঠাৎ দুর্নীতির কথা বলেন, তাহলে কিন্তু আসলে এটা খুব গ্রহণযোগ্য হবে বলেও তো মনে হচ্ছে না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এটা গভর্ন করতে গেলে যে একেবারে আপনি ফুল প্রুফ বা একেবারে 100% যে খুব আপনার স্বচ্ছতার সঙ্গে চালিয়েছে সেটাও বলা যাবে না। কথাটা হচ্ছে যে এই ধরনের অভিযোগ, যেই অভিযোগগুলো খুব বেশি নাই, আপনার কি বলে এটাকে, আপনার যেটার কোনো খুব বেশি ভিত্তি নাই, সেই অভিযোগগুলি আপনি যদি করেনও জনগণের কাছে, সেটা আমার মনে সাড়া পাবেন। ধন্যবাদ। আমি অলিউল্লাহ নোমান ভাই আপনার কাছে আসি। আমরা এখান থেকে একটু শুরু করি। সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে জামাত এই অভিযোগগুলো করার কেন করছে, তারা সরকারে ছিল। সবুজ ভাই বলছে যে তাদের এই প্রশ্ন তোলার যৌক্তিকতা রয়েছেন। আপনি কি মনে করেন? এটি একটু শুনতে চাই। আর জামাত আমির মায়েদের গায়ে হাত দিলে বসে থাকবো না, এই যে ভাষায় কথা বলেছেন, সারা বাংলাদেশের পরিস্থিতি এরকম অসহনীয় পর্যায়ে যায়নি, প্রতিক্রিয়া মনে হয় বেশি দেখাচ্ছে। সবুজ ভাই মোটা দাগে এরকমই বলতে চেয়েছেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি আসলে সবুজ ভাই কথা ধরে বলতে চাই, সারা দেশের মানে সহনীয় অসহনীয়র একটা পর্যায়টা এটা আসলে নির্ণয় করাটা খুবই কঠিন। বাই দিস টাইম দেশের বিভিন্ন জায়গায় মানে মহিলা কর্মীদের উপর নানাভাবে হামলা হয়েছে, মানে ভোট চাইতে যাওয়া বা বিভিন্ন জায়গার সময়, মানে ঢাকায়, যেমন ঢাকায় হয়েছে লালমনিরহাট,
তারপরে লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, বেশ 7-8টা জায়গায় গত কয়েকদিনে মানে এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার থেকে 20 তারিখ থেকে। তো এইটা শুরু হওয়ার পর এই যে নারীদের উপর বিশেষ করে টার্গেট করে যে হামলা, এটা আসলে খুব আমি মনে হয় একদিক থেকে উদ্বেগজনক। কারণ নির্বাচন কমিশনার এখানে প্রধান নির্বাচন কমিশনার ওই দিন বলছিলেন যে নারীদের ভোট চাইতে যাবে, এটা তো স্বাভাবিক। 50%-এর উপরে নারী বাংলাদেশে, ভোটার কিন্তু নারীদের সংখ্যা বেশি, মানে 51% সম্ভবত নারী, 49% সম্ভবত পুরুষ। নারীদের যেখানে নারীরা ভোটারের সংখ্যা বেশি, সুতরাং নারীদের কাছে নারীরাই ভোট চাইতে যাবে। কিন্তু নারীরা ভোট চাইতে গেলে বা ভোট চাইতে যাওয়ার পর দেখা গেছে যে নানাভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে, হামলার সম্মুখীন হচ্ছে। এবং চাঁপাইনবাবগঞ্জের একজন প্রার্থীর স্ত্রী, যে আমাদের পাপি আপা, উনি বলছে যে নারীরা যদি ভোট চাইতে যায় তাহলে 99 যেন কল দেওয়া হয়, 999 যেন কল দেওয়া হয়। এটা আসলে এগুলো তো উদ্বেগজনক, মানে প্রকাশ্যে এই বিষয়গুলো, বিশেষ করে আমাদের নারীদের ক্ষেত্রে 51% এখানে ভোটার নারী, সুতরাং তাদের তো নারীরাই যাবে স্বাভাবিক ভোট দেওয়া। এবং নারীদের নির্বাচনে অংশগ্রহণের কথা বলা হচ্ছে, বা নারীদের বিভিন্ন আমরা দাবি তুলি, তো নারীরা যদি নির্বাচনে ভোটার, তাহলে ভোট চাইতে রাজা নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে? অলিউল্লাহ ভাই, সেখানেই একটু যদি জানতে চাই আপনার বিশ্লেষণ। এটি নারীদের কাছে ভোট চাইতে তো সব দলই যাওয়ার কথা, সব দলই যায় এবং নারীরা যাওয়ার কথা, সব দলই যাচ্ছে, কিন্তু সেখানে প্রতিবন্ধকতাগুলো জামাতের ক্ষেত্রে ঘটছে কেন? এর পেছনে কি আপনারা কোনো কারণ খুঁজে দেখেছেন? আপনারা এই কারণেই বলি যে আপনি ইতিমধ্যেই জামাতের প্রার্থী হিসাবেও ঘোষণা করা হয়েছিল, সুতরাং আপনি তাদের সাথে হয়তো এখন ঘনিষ্ঠভাবে রয়েছেন, এই জন্যই আপনারা বলছি আর কি। হ্যাঁ, না নারীদের আমি এটা তো কেন যাচ্ছে, কেন শুধু মানে জামাতের যে যারা ভোট চাইতে যায়, জামাতের নারী সংগঠনের যারা ভোট চাইতে যায় ভোটারদের কাছে, তাদের উপর কেন হচ্ছে, এটা তো দেখার দায়িত্ব আমাদের না। এটা দেখার দায়িত্ব যে প্রশাসন বা নির্বাচন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে প্রত্যেকটা জেলায়, কিন্তু ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছে একজন জেলা জজের পদমর্যাদা সমন্বয় বিচারকের নেতৃত্বে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি প্রত্যেকটা অভিযোগ তারা দেখার কথা। অভিযোগ আনা হয়েছিল বিএনপির পক্ষ থেকে যে এই নারী যারা চাচ্ছিল এরকম কিছু। না, এইগুলা এই ধরনের কোনো প্রমাণ পাইছে বলে এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, তারপর নির্বাচন কমিশন আছে, তারা কেউ এই ধরনের ইনকোয়ারি করে বা এটা চাবে, এটা তো মানে হাস্যকর বিষয়। কোনো নারী গিয়ে একজনের মানে আইডি কার্ড চাবে, আইডি কার্ড চাওয়ার তো কোনো রাইট নেই কারো, চাবে, এটা তো আসলে হাস্যকর বিষয়। মানে আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো একটা ঘটনা ছিল এটার বিষয়। আর যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিষয়টি আনা হচ্ছে, এইটা আসলে মানে যেহেতু সরকারে ছিল, মানে জামাত বিএনপি উভয় তখন একসাথে ছিল, একসাথে সরকার পরিচালনা করছে, সুতরাং যদি সরকারের উপর দুর্নীতির অভিযোগ ওঠে, এটা স্বাভাবিক, এটা একটা তারা বলতেই পারে। সেটা অপর দিক থেকে একসাথে কিন্তু 20 বছর রাজনীতি করছে, 1998 থেকে একদম মানে 2018 সালের পর্যন্ত একদম একসাথে ছিল। 18 সাল ইলেকশনের পরে কিছুটা দূরত্ব আসছে, প্রায় 20 বছরের মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত ইসলামী জোটে ছিল। সুতরাং যখন 20 বছর রাজনৈতিক সংসার, যদি আমরা বলি রাজনৈতিক সংসার 20 বছর করার পর, মানে জামাত ইসলামের বিরুদ্ধে হঠাৎ করে বলা হয়েছে যুদ্ধ, মানে 71-এর বিষয়ে অভিযোগ আনা হচ্ছে। মহাসচিব হরদম বলছেন যে 71-এ তারা মানে 71-এ যারা করছিল তাদেরকে ভোট দেবে না। মানে 54 বছর যে নেগেটিভ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে, পেশিবাদ, যে নেগেটিভের উপর ভিত্তি করে বাংলাদেশের পেশিবাদ, এই বাংলাদেশের পেশিবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই নেগেটিভের উপর ভিত্তি করে। যা কিছু হয়তো সব কিছু বলা হয়তো যে মানে 71 সালে মানে আপনি বাজারের মানে দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, যদি এটার প্রতিবাদ করতো তাও বলা হয়তো যে 71-এর মানে পরাজিত শক্তির হ্যান ত্যান আওয়ামী লীগ বলার চেষ্টা করতো। সেটা ছিল আওয়ামী লীগের একটা বড় নেগেটিভ, জাতিকে বিভক্ত রাখার, যেটা ইন্ডিয়ান ভারতীয় নেগেটিভ বলা হয়, ভারত থেকে তৈরি জাতিকে বিভক্ত রাখার একটা নেগেটিভ। এই নেগেটিভ যখন আবার সামনে নিয়ে আসা হচ্ছে 54 বছর পরে, একটা বিপ্লবের পরে, যেখানে পেশিবাদ পরাজিত হয়েছে, পেশিবাদ পরাজিত হওয়ার পর একটা বিপ্লবের পর মানুষ একটু নতুন বাংলাদেশ দেখতে চাইছে, সবার ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবার সম্মিলিত বাংলাদেশ। সুতরাং এই জাতি বিভক্তি না করে যদি আমরা একসাথে বাংলাদেশ গঠনের যদি কোনো কর্মসূচির কথা নিয়ে বিভক্তি হইতো, মানে বিতর্ক হইতো, তাহলে আসলে খুব মানে নির্বাচনে খুব সুন্দর হইতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই সেই পুরানো নেগেটিভ, যেটা আপনি বলতে চাচ্ছেন ইট পাটকেলের মানে কথা দিয়ে যুদ্ধ, কথার যুদ্ধ এটা। কিন্তু আসলে মানে
কথার যুদ্ধটা এটি কি আবার রাজপথে কথা থেকেই তো অনেক কিছু তৈরি হয়, না, নির্বাচন এই আসলে উত্তাপ ছড়িয়ে গিয়ে আবার আরো বেশি না, সহিংসতার নির্বাচন দিকে আসলে চলে যাবে আমরা কিনা? উন্নত দেশগুলো যদি নির্বাচন আমরা দেখি, আমি ব্রিটেনে একটানা 12 বছর 13 বছর এখানে প্রায় 3-4টা নির্বাচন হয়ে গেছে, বা তাদের বেশ কয়েকটা নির্বাচন হয়েছে খুব ঘন ঘন, কারণ সংসদ ভেঙে দিতে হয়েছে বেশ কয়েকটা নির্বাচন ঘন, এক বছরের মধ্যে 3টা নির্বাচন হয়েছে, মানে 2 বছরের মধ্যে। তো জাতীয় নির্বাচনগুলোতে কিন্তু আমি দেখলাম তাদের কম্পিটিশন হয়, তাদের কথার একটা কথা হয়, মানে যাদের ডেভেলপমেন্ট কর্মসূচি নেওয়া, মানে জাতি বিভক্তির কর্মসূচি নেওয়া বা কর্মসূচিটা তাদের বিভক্তি নেওয়া, তাদের প্রতিযোগিতা হয় বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন ইস্যুতে, মানে জাতিকে কি দিবে তারা, এইটার মানে ইয়ে হয়, কথার অ্যাটাক হয়, কথার ইয়ে হয়। কিন্তু এইরকম আমাদের বাংলাদেশের মতো এরকম পুরানো কাসন্দিটাই না, মানে এরকম দেখি না আমি। ধরেন এই স্কটল্যান্ড স্বাধীন হবে না ব্রিটেনের অধীনে থাকবে, 2015 সালে একটা ইলেকশন হয়েছে, জি, গণভোট শুধু স্কটল্যান্ডে, অল্প ব্যবধানে কিন্তু ওই কি বলে ব্রিটেনের সাথে রয়ে গেছে। যারা থাকবে ব্রিটেনের সাথে, যারা থাকতে চায় তারা জয়ী হয়েছে। কিন্তু এখানে কিন্তু ভোটের পর একদিনও শুনবেন না রাজীব স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে ছিল, ওটা ওইখানে ওই দিনই এটা ফিনিশ হয়ে গেছে, বুঝতে পারছেন? কিন্তু এই এখন পর্যন্ত সারা দেশে যে পরিবেশ, সহিংসতা বা অন্য অন্য, সেটি কি সন্তোষজনক বলা যায়? বাংলাদেশের কনসেপ্টে এটা মানে স্বাভাবিক। বাংলাদেশে আমি মনে করি অল্প জায়গায় প্রচুর লোক আনএমপ্লয়েড, তারপরে মানুষের আকাঙ্ক্ষা বেশি, প্রত্যাশা বেশি, যে কারণে মানুষের রাজনীতির সাথে বেশি ইনভলভ। বাংলাদেশের মানুষ যতটা রাজনীতি, পৃথিবীর আর কোনো দেশের মানুষ আমার মনে হয় না তো 100% রাজনীতির সাথে ইনভলভ, যে কারণে এটা স্বাভাবিক। এইটা হচ্ছে আমরা চাবো, আমার প্রত্যাশা থাকবে যাতে এইটা যাতে আরো না বাড়ে, এখানে যাতে থেমে যায়, এখানে যাতে ইলেকশন কমিশন যাতে নিরপেক্ষভাবে মানে এই সব বিষয়গুলো থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ইলেকশন কমিশন আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যা আছে, আমি মনে করি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব যদি পালন করে, আমার মনে হয় না এগুলো বেশি দূর আগাতে পারবে। অনেক ধন্যবাদ সবুজ ভাই। আমি একটু একদম রাজধানীতে ঢাকার একটা অন্যতম আসন জানেন, যেখানে বিএনপির মির্জা আব্বাস ইলেকশন করছেন, আর 11 দলীয় জোট যেটি, সেখান থেকে নাসির উদ্দিন পাটোয়ারি, সেখানে গত 2-3 দিন থেকে বেশ আলোচনায় আমাদের দর্শকরা জানে। এবং আজকে দেখলাম যে নাসির উদ্দিন পাটোয়ারি একটা মন্তব্যই করেছেন, মির্জা আব্বাসকে দেশের গডফাদার হিসেবে মন্তব্য করেছেন। যদিও আব্বাস ভাই বলেছেন, মির্জা আব্বাস তিনি বলেছেন যে জনগণ ভোটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিবে, তিনি তার মতো করে। এই যে সেখানে ডিম মারামারি, আবার কথার কাদা ছুড়াছুড়ি, একজন তো প্রবীণ রাজনীতিবিদ, আর একজন আমাদের গণ অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দলের অন্যতম সংগঠক, এই জায়গাটিতে অনেকটা উত্তাপই ছড়াচ্ছে আমরা দেখতে পেলাম। গণমাধ্যমে একটু আমরা ঠিক চোখ কান খোলা রাখছি। না, ঠিক আছে না, আসলে এটা মানে গণমাধ্যমের একজন হয়েও আমি মনে করি গণমাধ্যম একটু ওভার পাবলিসিটি দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এখন মনে করেন একটা ওভার পাবলিসিটি কাকে ওভার দিচ্ছে? পাবলিসিটি মনে করেন এই যে একটা ডিম, আমি এটা সমর্থন করছি না। আমার কথা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে ডিম নিক্ষেপ করা হয়েছে, এটা আমার মনে করেন ঠিক আছে, এটা একটা তো হওয়া উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো একটা গণতান্ত্রিক এটা তো শোভন না। এখন এটা কি ওনারা কি প্রমাণ করতে পেরেছেন যে এটা কি মির্জা আব্বাসের লোকজনই করেছেন? না, ওই প্রমাণ আচ্ছা, নাই, তাহলে যেহেতু প্রতিপক্ষ মির্জা আব্বাস সাহেব, আপনার বলতেই পারে ওনারা, এটা কিন্তু আর অভিযোগ কি প্রমাণিত হয়েছে না। আচ্ছা, একটা কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বা আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী কাউকে আক্রমণ করা বা কাউকে অপমান করা, এগুলো আমরা একটা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করি। এটা আমি মনে করি যে ওনার উপরে যে ডিম করা হয়েছে এটা ঠিক হয়নি। কিন্তু কথাটা হচ্ছে উনি যাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেখান থেকে নির্বাচন করছেন, উনি যাদেরকে মানে অভিযুক্ত করার চেষ্টা করছেন, তারা করেছেন কি না সেটাও তো প্রমাণিত হয় নাই। সেকেন্ডলি হচ্ছে যে উনি আবার যে মির্জা আব্বাস সাহেবের কথা যেটা বললেন যে উনি জনগণ ভোটের মাধ্যমে সেটা আপনার কি বলে জবাব দিবে, ফাইন, ওটা তো পলিটিক্যাল কথা বলছে। কিন্তু কথাটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব গণতন্ত্র, এই যে আমাদের যে গণ অভ্যুত্থান হলো, এর মধ্যে দিয়ে বেরিয়ে আসে একজন যোদ্ধা, ওনার প্রতি সম্মান, সবই ঠিক, উনি নির্বাচন করবেন, সবই ঠিক আছে।
আমি তো মনে করি না যে এখানে যে মানে মনে করেন যে পরিমাণ যেটা হয়েছে সেটা নিয়ে যে পরিমাণ কথা হচ্ছে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আমি সমর্থন করছি না, কিন্তু কথাটা বেশি হয়ে যাচ্ছে। এমনও হইতে পারে যে অন্য কোনো ইস্যু না থাকার কারণে এটা কি ওনারা বেশি পাবলিসিটি নেওয়ার জন্য এটা করছে নাকি সিম্পিটি নেওয়ার জন্য করছে, আমি ঠিক আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বেশি হচ্ছে আর কি। এটা আমার মনে হয় এমন কোনো পর্যায়ে যায় নাই। আপনি আপনি বাংলাদেশের যদি ইতিহাস দেখেন, আমি কিন্তু এটা সমর্থন করছি না, বারবারই বলছি, নিশ্চয়ই কাজটা সমর্থনযোগ্য না। সমর্থনযোগ্য না। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশে ওগুলো সমর্থনযোগ্য না। যে পরিমাণ ভায়োলেন্ট নির্বাচন হয়েছে বিভিন্ন বিভিন্ন সময়, এর তুলনায় তো এটা কিছুই না। আমার কথা হচ্ছে আমরা চাইবো যে একটা সহনী পড়ে, কিন্তু যেহেতু হয়তো অন্য অনেক বড় ধরনের ঘটনা এখনো ঘটে নাই, সেই জন্য মনে হয় এটা নিয়েই মিডিয়া মানে একেবারে অনেক বেশি এটা মেইনস্ট্রিমেও না কি না, সেই এটা একই আমার ট্রিটমেন্ট কাছে- এটা দিচ্ছে? আমার কাছে মনে হয়েছে যে ওভার পাবলিসিটি। না, এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি? সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন অনেক কিছু করে, এআই দিয়া করে, আর যেগুলো কোনো ভিত্তিই নাই। এখন ওটা তো এগুলো তো লম্বা আলোচনা করতে হবে। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশন সবসময় এখনও বলছে এই নির্বাচনের আগামী নির্বাচনে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এআই। তো এইটা তো আমরা জানি, এবং এআই দিয়ে আপনার একটা মানুষকে ডিফেম করতে পারছেন, একটা মানুষকে যেটা হয় না সেটাকে আপনি তৈরি করতে পারছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত আগামী নির্বাচনকে সামনে রেখে ছোটোখাটো কিছু ঘটনা ঘটে নাই যে তা না, ঘটেছে, কিন্তু আমি মনে করি যে সেটা না হওয়া ভালো। এটা যদি আরও কমে যায় ভালো, কিন্তু এতে যাতে না বেড়ে যায়। কারণ আপনি দেখে নেবেন যে আমাদের পার্শ্ববর্তী ভারতে যদি দেখেন, যেখানে অনেকে বলে যে গণতন্ত্রের নাকি মানে মানে লার্জেস্ট ডেমোক্রেসি বলে, সেখানে আপনার নির্বাচনগুলোতে দেখবেন বহু লোকের প্রাণহানি ঘটে, মানে সহিংস হয়ে ওঠে। সারা সব পুরাইয়াতে হয় না, কিন্তু সেই হিসাবে এখন পর্যন্ত বাংলাদেশে যে নির্বাচনটা আপনি বলেন না দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এমন কি এখন পর্যন্ত ঘটেছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে যেটা খুবই অ্যালার্মিং? আমি তো মনে করি না অনেক ধন্যবাদ। কিন্তু এটার অর্থ এই না যে যেগুলো হয়ে গেছে এগুলোকে আমি সমর্থন করছি না, সেটা করছি না। বাংলাদেশ জামাত ইসলামী আসলে অনেক প্রাচীন একটা সংগঠন, রাজনৈতিক দল, এবং এই প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে যে কয়টা প্রাচীন রাজনৈতিক দল আছে এর মধ্যে অন্যতম একটা জামাতের বয়স প্রায় 70-এর উপরে রাজনৈতিক দল হিসাবে। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এই দীর্ঘ সময়ে দীর্ঘ পথ পরিক্রমায় আমার মনে হয় জামাত যথেষ্ট লোক মানে প্রোডাকশন করতে পারছে, মানে দক্ষ লোক প্রোডাকশন করতে পারছে যারা দেশ পরিচালনা করার যোগ্যতা রাখেন। যদি জামাত ইসলামের যে যারা বিভিন্নভাবে জামাতের সাথে সম্পৃক্ত, যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রত্যেকটা সফল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মানে ইবনে সিনা বলেন বলেন বা বিভিন্ন এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন মাদ্রাসা বলেন, মানে যারা ভালো রেজাল্ট করে এরকম প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে অনেক জামাত ইসলামের হাতে এখন। মানে স্কুল বলেন মাদ্রাসা, মানে একদম মডেল হয়ে গেছে তার মানে শিক্ষা ব্যবস্থার, এরকম আছে। সুতরাং এইসব উদাহরণ যদি আপনি টানেন তাহলে অবশ্যই আমি মনে করি যথেষ্ট লোক আছে যারা দেশ পরিচালনা করতে পারবে। আপনি নিশ্চয়ই দেখেছেন। আপনি যদি জি বলেন। আপনি রিসেন্টলি ভেরি রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ইসলামী ছাত্র শিবির এরা বিজয়ী হওয়ার পর ছাত্র শিবিরের নেতৃত্বাধীন যে প্যানেল, যাদের যে ছাত্রজোট ছিল, এই প্যানেল নির্বাচিত হওয়ার পর ওরা ঢাকা ইউনিভার্সিটিতে ওদের ভাষা অনুযায়ী যদি বলি প্রশাসনের নানা অসহযোগিতা সত্ত্বেও তারা কিন্তু অভাবনীয় মানে বিভিন্ন কাজ করছে, যেগুলো যারা এক বছরের করার কথা তারা 3 মাসের মধ্যে এগুলো সমাপ্ত করে আরও এর থেকে মানে প্রতিশ্রুতি 3 গুণ করার জন্য তারা এখন মানে কর্মসূচি হাতে নিছে। সুতরাং এটার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় যে যথেষ্ট দক্ষ লোক প্রোডাকশন ইতিমধ্যে জামাত ইসলামের আছে এবং বিভিন্ন পর্যায়ে তারা কাজ করার যোগ্যতা রাখেন। নন ভাই, আপনি দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন সময়ে যে প্রশ্নগুলো ওঠে সেটি হচ্ছে যে জামাত তো মানে ধর্মকে কিংবা ইসলামকে সামনে এনে তার তো ঘোষিত যে ইসলামিক পার্টি, তো সেখানে কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ প্রশ্ন উঠেছে। চরমনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা যখন বলেছে যে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা করবে না, তখন তারা চলে গেছে, তারা থাকতে চায় না, এই জোট তাদের শরিয়ার ভিত্তিতে জোট হয়েছে। এটি একটা দিক যে তারা তো ইসলামিক বিষয় নিয়ে আগাচ্ছে। আর একটা হচ্ছে যে তারা কি তাহলে সেকুলারিজমের পথে চলে গেছে কিংবা শরিয়া বা ধর্মকে আলাদা করে রেখেছে? একটু যদি ক্লিয়ার করেন। সেকুলারিজম আর শরিয়া এটা বিষয় না, বিষয় হচ্ছে জামাত বা ইসলাম যদি আমি বুঝি, ইসলাম পৃথিবীতে
আসছে ওই ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনার সনদ দেখেন, মদিনার সনদ যদি আপনি স্টাডি করেন দেখবেন মদিনার সনদের সব ধর্মকে নিয়ে আস। এখানে যত মদিনায় কিন্তু প্রচুর ইহুদি ছিল বা এখনও আছে। মদিনা মানে ইহুদি ছাড়া অন্যান্য ধর্মের লোকরাও ছিল, সবাইকে নিয়ে একটা মানে ইউনিট মানে মদিনা একটা রাষ্ট্র গঠনের জন্য মদিনা সনদ প্রণয়ন করা হয়েছিল। এই মদিনা সনদ দেখেন, মদিনা সনদের ভিত্তি ছিল যে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজের সব মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সব মানুষের সমান অধিকার, সমান সব কিছু সমানভাবে মানে ভোগ করবে, তাদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে কোনো রকমের বেইনসাফ বা অবিচারের সম্মুখীন না হয়, সব মানুষের ন্যায্য পাওয়া বা রাষ্ট্রের যে অধিকার, রাষ্ট্র মানুষকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেকটা মানুষের যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা পৌঁছে দেওয়ার কথাই কিন্তু মদিনা সনদে বলা হয়েছে। তো এইটাই জামাত ইসলাম বলে যে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই মানে ইসলাম নিহিত আছে। সুতরাং এখানে খুব একটু কনফিউজড অনেকে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার আপনি কথা বললেন, সংস্কৃতি অঙ্গন কিংবা নারীদের, যারা নারীরা এখন মুক্তভাবে যে নারীরা চলাফেরা করে বা তাদের মুক্ত পোশাক আশাকের যে বিষয়গুলো যারা থাকে কালচারাল অঙ্গনের, এরা কিন্তু একটু কনফিউজড, অনেকে বলে থাকেন যে তাহলে তাদের চলাফেরার জায়গায় কোনো রকম প্রতিবন্ধ। আপনি আমি একটু আগে বললাম এই যে 5টা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির বিজয়ী, কোনো একটা নারী ছাত্রী বা মেয়ের কোনো রকম চলাফেরা কি কোনো রকম প্রতিবন্ধকতা কোথাও হয়েছে? তারা কি কেউ বাধ্য করছে তাদেরকে কোনো কিছু করা? এটা তো একটা মডেল বুঝতে হবে। এই 5টা ইউনিভার্সিটি জামাত ইসলামী ক্ষমতায় আসলে, যদি ক্ষমতায় আসে, যদি সুযোগ পায়, ক্ষমতা মানে যদি নির্বাচিত হইয়া যদি সুযোগ পায় দেশ পরিচালনার, তাহলে তো ওই যে 5টা ইউনিভার্সিটির মডেল দেখেন, এই মডেলই কোনো ছাত্রী কি এখন পর্যন্ত অভিযোগ করছে যে তাদের বিরুদ্ধে বা তাদের পোশাক নিয়ে কোনো রকম সমস্যা হয়েছে ইউনিভার্সিটি? অলিল ভাই, তাহলে যদি কোনো পরিবর্তন নাই হয় তাহলে জামাতের তাহলে সাথে ইসলামিক দল কিন্তু চলছে অন্যান্য সকল দলের মতোই, তাহলে না, ইসলাম কোনো কিছু ইসলাম কারো উপর কোনো কিছু চাপাই দেয় না। এটা কিন্তু ইসলামের বিধানের মধ্যেও নাই ইসলাম আপনার উপর চাপাই দিবে কোনো কিছু। আপনার যে রুলস যদি মেনে চলে, মানুষকে আইন মেনে চলার জন্য, এটা তো প্রত্যেক দেশের রুলস আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, আপনাকে এটা মেনে চলতে হবে। তাহলে আপনি বললেন যে জামাত যদি ক্ষমতায় আসে বা ক্ষমতায় এরকম চাপাই দিবে না বাংলাদেশে। এরকম জামাত কি আসলে ক্ষমতায় আসার মতো অবস্থা সারা দেশে তৈরি হয়েছে? এরা তো কখনো এটা নির্ধারণ 18-20টির বেশি বা এটা নির্ধারণ করে বাংলাদেশের আসনের জায়গা থেকে তো কখনোই সেই পর্যায়ে এটা নির্ধারণ করে বাংলাদেশের ভোটার। আগামীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে। এটা বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশের যে 12 কোটির উপরে ভোটার আছে, তারা নির্ধারণ করবে বাংলাদেশে আগামী থেকে ক্ষমতা যাবে, জামাত যাবে না। সেটি এই মুহূর্তে যেটা বললেন যে বিএনপি একাধিকবার 4 বারের রাষ্ট্র পরিচালনাকারী দল, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটি ছিল আওয়ামী লীগ, তারা ছিল, কিন্তু জামাত তো কাছাকাছিও আসন কাছাকাছি না থাকলেও বিএনপির সাথে মানে জোটের সময় কিন্তু তারা দেশ পরিচালনার অংশ। সেটি আমি যোগ্যতার প্রশ্ন না, মানে ভোটাররা এত সংখ্যক কি ভোট দিবে বলে কিভাবে জামাত প্রত্যাশা করে? সেই পরিসংখ্যান জামাত তো একটা রাজনৈতিক দল যখন করে, তাদের কর্মসূচি যখন মানুষ গ্রহণ করতে দেখে বিভিন্ন জায়গায়, তাদের যেমন 5টা ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির যে বিপুল ব্যবধান, যারা অনেকে কল্পনা করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কল্পনা আমরাও নিজেরাও কিন্তু আন্দাজ করি না। আমরা যখন মানে আমরা পুরানো ছাত্ররা যখন লন্ডনে বসে আমরা নিজেদের আড্ডার মধ্যে আমরা কোনোদিন বলি না যে শিবির ওইখানে জিতবে ওইভাবে, মানে ল্যান্ডস্লাইড এইভাবে বিজয়ী হবে, কারণ আমাদের কল্পনার বাইরে আমরা হিসাবে ধরছি ছাত্রীরা তো ভোট দিবে না বা জগন্নাথ হল ভোট দিবে না। জগন্নাথ হল ভোট দেয় না, কিন্তু ছাত্রীরা তো প্রচুর পরিমাণে ভোট দিছে, দেয় নাই? প্রচুর পরিমাণে ভোট দিছে। সুতরাং সবাই দিয়েছে, এত ভোট করতে আসবে। সুতরাং বাংলাদেশে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় এটার একটা প্রভাব বাংলাদেশের ভোটারদের মধ্যে থাকবে। কিন্তু সেটি কি এত যে একদম ক্ষমতায় নিয়ে যেতে পারে? এটা আমি বলতে পারবো ক্ষমতা নিতে, সেটা হইতে পারে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মনে সবার সম্ভাবনাটাই আমি বেশি, আমি প্রত্যাশা করি এটা এমনই হোক। সবুজ ভাই, প্রতিষ্ঠান পরিচালনায় সফলতা দেখছেন, অলিউল্লাহ ভাই বিশ্ববিদ্যালয়গুলো বিজয়ের প্রভাব পড়তে পারে, এটি জামাতের শীর্ষ আমিরও বলেছেন বা অন্য শীর্ষ নেতারাও বলেন। আপনিও কি তেমনটা মনে করেন যে জামাত এতটাই কি মানে জনগণের আস্থা কিংবা সমর্থনের জায়গায় এতটাই এগিয়ে গেছে যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বিএনপির মতো এত বড় রাজনৈতিক বা এতবার দেশ পরিচালনাকারী একটি দলের সামনে?
না, প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো যে জিতেছে সেটা কিন্তু সব যেই ভোটে জিতেছে এগুলো সবগুলি কিন্তু ছাত্র শিবির বা জামাতপন্থীদের ভোট না কিন্তু আসলে। একটা হলো তাদের অপোনেন্ট যারা, যে বিশেষ ছাত্র দলের কথা যদি বলি আমি, সেখানে যেটা ছাত্র দলের আমার অর্গানাইজেশনাল আমার মনে হয় কিছু মানে দুর্বলতা ছিল, যেটা গত 15-16 বছরও তারা তো ক্যাম্পাসে থাকতে পারে না, এটা একটা ছিল। আরেকটা হচ্ছে যে আপনার যে গণ অভ্যুত্থান হলো, এটার যেই বয়ানটা যেভাবে ফ্রেমিং করা উচিত ছিল, আমার মনে হয় ওই জায়গার মধ্যে কিছুটা ল্যাকিং ছিল বলে এটা আমার ধারণা, যার কারণে তারা এই সংসদ নির্বাচনগুলিতে পিছিয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আপনি যেটা ছাত্র সংসদে পিছিয়ে গেছে, ছাত্র সংসদে পিছিয়ে গেছে বলে এটা আমার ধারণা, এই অর্গানাইজেশনাল এবং এটা। আচ্ছা, এখন যেটা হচ্ছে মনে করেন 5টা 7টা বা যে কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার নির্বাচন হয়েছে, সেটা বাংলাদেশের এতগুলি কনস্টিটিউন্সিতে ওই ইউনিভার্সিটির ভোটের প্যাটার্ন আর কনস্টিটিউন্সির ভোটের প্যাটার্ন কিন্তু এক না, ডেমোগ্রাফিও এক না। আমার মনে হয় না যে এখন পর্যন্ত জামাত ওই পর্যায়ে গেছে। হয়তো কিছু ভোট বেড়েছে, কিন্তু সেটা 300 এতগুলি আসনে জিতে আপনার সরকার গঠন করার মতো হয়েছে কিনা সেটা আমার কাছে এখনো মনে হচ্ছে না। আপনার সেকেন্ডলি হচ্ছে না, জি, আর আরেকটা কথা হচ্ছে যে আপনি দেখেন যে কথাটা আপনি যে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের আমি যে এই কথার মানে সপক্ষে যেটা আমি বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ মানুষ। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট সহ আরও অনেক ধর্মের লোকজন আছে। এরা খুবই আপনার শান্তিপূর্ণভাবে বসবাস করে। এখানে কিন্তু খুব বেশি আপনি দেখে থাকবেন কিছু কিছু জিনিস ঘটনা ঘটেছে, সেগুলো দেখা যাচ্ছে যে আমরা পরে জানি যে সেগুলি মেক করা হয়েছে, ট্রাবল মেক করা হয়েছে, সেটা ওই আলোচনা যাব না আমি। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ লোক না। তো কাজে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে, আমি এখনকার কথা বলছি, এখনও একটা বাংলাদেশকে একটা উদারনৈতিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আপনি দেখবেন মানুষ কিন্তু নামাজ যেহেতু পড়ে, আবার কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশে যেই শাসন ব্যবস্থা এখন চলছে, সেটা তো ওয়েস্টার্ন আপনার কি বলে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি। সেই আমরা ওখান থেকে এটা নিয়েছি। সেখানে মানুষ উদারনৈতিক ইয়াটাকে দেখতে চায়। তো সেই জায়গায় মনে হয় আমার মনে একটু পিছিয়ে আছে বলে আমার ধারণা একটা জিনিস। আবার দেখেন এটা যারা রিপ্রেজেন্ট করে এই মুহূর্তে, বিএনপি যদি আমরা মনে করি, যারা একটা উদারনৈতিক ইয়ে করে আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থার পক্ষে বলে, এবং তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু উনি আপনি জানেন যে উনি কিন্তু ধর্মকে কিন্তু মানে রাষ্ট্রধর্ম, উনি কিন্তু দেখেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা উনিই করেছেন, এবং এটাতে করতে যে আওয়ামী পন্থীদের রোশানলে উনি পড়েছিলেন, কিন্তু এটাই মানুষ গ্রহণ করেছে। তাহলে আপনি এটা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং 71কে ওন করেন, 71কে ওন করা আর 24কে ওন করা, 71কে ওন করা মানে অর্থ এই না যে 24কে ডিজোন করে। 71 জায়গায় আছে, 24 জায়গায় আছে, দুইটাকেই ওন করতে হবে, দুইটাই ওন করে। আমি একটু ছোট্ট আর শেষ করি আমি এখন আপনার যে জায়গাটার মধ্যে, তাহলে এই জায়গায় এবং ধর্মকেও কিন্তু বিএনপি কিন্তু ডিজন করছে না এখানে একটা। এবং কিন্তু এবার জামাত যে প্রচারণাটা করছে, তারা দেখেন তাদেরকে সেটা কি ধর্মান্ধের মধ্যে পড়ে বলে মনে করেন? হ্যাঁ, মানে জামাতের অ্যাক্টিভিটিসটা কি ধর্মান্ধের পর্যায়ে পড়ে? না না না, ওনাদের যে আগে ওনাদের সঙ্গে যে পারসেপশন সমাজে বা দেশে, যে তারা একটা ধর্ম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চান, সেখান থেকে সেটা গ্রহণযোগ্য নয় বলেই এখন পর্যন্ত ওনারা দেখেন ওনাদের ক্যাম্পেইনের মধ্যে এটা থেকে সরে আসছে। ওনারা সুযোগ পেলে কি করবেন সেটা এখনও নানা বিশ্লেষণের দাবি রাখে, কিন্তু ওনারা কিন্তু বলতেন যে শরিয়া আইন ওনারা করবেন না, কিন্তু ওনাদের তো গঠনতন্ত্রের মধ্যে এটা তো একটা ওনাকে ধর্মকে আশ্রয় করে তো এটাকে গঠনতন্ত্রকে তৈরি করা হয়েছে। কিন্তু আবার যে প্রচারণাগুলি করছে এগুলো আবার একটু উদারতান্ত্রিক গণতন্ত্রের কথা বলছে। এখানে আমার ধারণা হয়েছে তারা এই জিনিসটা ওই ভোটারগুলিকে ক্যাচ করার চেষ্টা করছে। এটা একটা ভোটের কৌশল মনে হচ্ছে, তারা ইসলামপন্থী ভোটগুলিও চাচ্ছে ওখান থেকে নিয়ে আসা, মানে ইয়ে করা চাচ্ছে। ওই জায়গাটার মধ্যে বিএনপি আমার মনে হয় এই জন্য কথাগুলি বলছে। নোমান ভাই শুনতে পেলেন যে জামাত আসলে মানে মোদ্দা কথা মুখে যেটা বলছে সেটি হয়তো
অন্তরে বা বাস্তবে নাও ফলাতে পারে, তাদের তো ধর্মভিত্তিক দল, এটি সবুজ ভাই মনে হয় কিছুটা বলতে চাচ্ছেন। আপনার একটু শুনতে চাচ্ছি, ধর্মকে আশ্রয় করেই হয়তো তারা আগাতে চাচ্ছে, পরবর্তীতে কি করবে সেটি নিয়ে সংশয় প্রকাশ করছে। ধর্মভিত্তিক বলতে জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু তাদের সাথে নামের সাথে আছে, দলটার সাথে আছে, সুতরাং এটা অবশ্যই ধর্মভিত্তিক একটা রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল মানে এটা না যে আপনার একদম ধর্মের নামে মানে কি বলে একটা ফ্যানাটিজম যেটা আছে এটা না। অবশ্যই ইসলাম ধর্মটাই একটা উদার ধর্ম, সবচেয়ে শান্তির ধর্ম, মানুষের প্রতি শান্তি। জামাত এই কথাটাই বলতে চায়, জামাত যদি ক্ষমতায় আসে, যদি আমি আগে বললাম বাংলাদেশের মানুষ যদি ভোট দেয়, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টি দিতে চায়। তার মানে এটা না যে তাদেরকে কৌশলে বা মানুষের নিরাপত্তা দিবে না, বা কেউ নিরাপত্তাহীন থাকবে অন্য ধর্মের লোকরা। সকল ধর্মের লোক, এটা ইসলামও গ্যারান্টি দিছে, সকল ধর্মের লোক, সকল মানুষের, শুধু ধর্ম না, সে যে ধর্মেরই হোক, মানুষের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। আমার যদি ক্ষমতা থাকে রাষ্ট্রের প্রত্যেকটা, আপনি যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা দেখেন, খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র পরিচালনা দেখেন, তারা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেক ধর্মের মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি, অন্য ধর্মের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে, যাতে আমার দ্বারা বা ইসলাম বা মুসলমানদের কারো দ্বারা যাতে অন্য ধর্মের অন্য কারো ক্ষতি না হয়, অন্য কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন আতঙ্কে না থাকে, যে সংখ্যালঘু বা সংখ্যায় আতঙ্ক না। আর বাংলাদেশের সংবিধানও কিন্তু যে এখন বর্তমান পর্যন্ত বিদ্যমান সংবিধান আছে, এটা সংবিধান আমি যে সংবিধানই বলি, এই বিদ্যমান সংবিধানে কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরু বলতে কিছু নাই সংবিধানে। প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, প্রত্যেক মানুষের নিরাপত্তা, সমান নিরাপত্তা নিশ্চিত করার কথা সংবিধানে বলা হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এটাই চায়। না, সংকেত বোঝা তো মুশকিল। প্রথম কথা হচ্ছে যে এখানে তো ভারতের আগামী নির্বাচনকে সামনে রেখে ভারতের যে কূটনীতিতে পরিবারদেরকে সরিয়ে নেওয়া, এটা কি অন্য কোনো দূতাবাসের ক্ষেত্রে ঘটেছে? ঘটে নাই তো, ঘটেনি। তাহলে এরকম কোনো অ্যালার্মিং কিছু যদি থাকতো, তা অন্যান্য এইসব দূতাবাসগুলোতে তাদের কাছে আপনার এই তথ্য থাকতো। তো ভারতের এখানে ভারতের ব্যাপারটা তো টোটালি ভিন্ন। তাদের দুইটা জিনিস হতে পারে, এগুলো আমি একটা এভাবে মানে যদি আমি দেখি, সেটা হচ্ছে যে তারা এর মধ্য দিয়ে মানে কিছুটা অ্যালার্ম করতে চায় যে বাংলাদেশের পরিস্থিতিটা হয়তো এত ভালো না বা ভালো থাকবে না। এটা তারা কৃষিবিদ, এটা হইতে পারে আর কি। এটা এই জন্য আমরা আমাদের পরিবারকে সরাই নিয়ে যাচ্ছি। এটা শর্ট অফ প্রেশার ট্যাকটিক্স হইতে পারে যে আগামী নির্বাচনটা একটা সুষ্ঠু অবাধ হবে না, এই ধরনের একটা। আরেকটা হচ্ছে যে দেখেন, ভারত তো আসলে যে আমরা যে ফেসিবাদের কথা বলছি, সবসময় বলছি, সেই ফেসিবাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি, যিনি এখনও দিল্লিতে অবস্থান করছেন এবং ভারতের পৃষ্ঠপোষকতায় উনি গেছেন এবং ওখানেই অবস্থান করছেন এবং বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন। এই আমি একটু বললাম যে নির্বাচন মণ্ডলের কথা বলেছেন। তো এই যে শেখ হাসিনার যে বক্তব্য বা শেখ হাসিনার যে কর্মকাণ্ড, বা আওয়ামী লীগের অনেক নেতা ওখানে আছেন বিভিন্ন জায়গায়, দিল্লি সহ কলকাতা সহ অন্যান্য জায়গায়, এগুলোর সঙ্গে ভারত সরকারের যে কোনো সংযোগ নাই সেটা তো বলা যাবে না, অফিসিয়ালি তো নাই। এবং ভারতীয় মিডিয়াগুলি দেখেন, আজকেও একটা জায়গায় দেখলাম যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, বাংলাদেশ ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফাঁদে, এরকম একটা এই যে মানে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। এই যে এটা কিন্তু ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টেরই একটা পরিকল্পনার অংশ। কিন্তু এই সব দিক থেকে বাংলাদেশকে একটা টেরোরাইজ করা, বাংলাদেশের মানুষকে একটু আতঙ্কিত করার একটা পরিকল্পনা বলে আমার মনে হচ্ছে। সেই প্রচেষ্টা কি আরেকটা হচ্ছে হবে তাদের, হ্যাঁ, সেই প্রচেষ্টা কতটা সফল হবে না, সেটা সফল হবে কি হবে না সেটা ওটা লম্বা আলোচনা করতে হবে। আমার কথা হচ্ছে যে তারা যেই দলটাকে এখানে সমর্থন করে, তারা একমাত্র দল, এটা বিভিন্ন সময় অফিসিয়ালি বলেছে যে আওয়ামী লীগকে তারা সমর্থন মানে দেশকে নয়, দলকে এবং ওই দলটাকেই। সেটার অনেক বিশ্লেষণ আমরা দিতে পারি। আপনি যদি সেই জায়গায় অল্প কথা যদি বলি, আপনি দেখেন তারা যেহেতু এই দলটা নির্বাচন করতে পারছে না, এই দলটা আপনার তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে এবং তাদের বাংলাদেশ সম্পর্কে ভারতের সবসময় পরিকল্পনাটা হলো একটা নেতিবাচক পরিকল্পনা ছিল, যে জন্য কখনোই ভারত বাংলাদেশের মানুষের কাছে ভারত কখনো গ্রহণযোগ্য দেশ হিসেবে বা বন্ধু রাষ্ট্র হিসেবে বা বাংলাদেশকে মনে করে না। বিকজ তাদের অ্যাক্টিভিটিসের কারণে অনেক কিছু আছে, সে নদীর পানির হিস্সার কথা বলেন আর সীমান্তে হত্যা বলেন, সব কিছু মিলিয়ে অনেক কিছু আছে। তো
তো কাজে ভারত আরেকটা হইতে পারে যে যেমন শেখ হাসিনা যে বন্ডুল করার কথা বলেছেন, এবং আপনি এটাও জানেন যে কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে আপনার সীমান্ত দিয়ে অস্ত্র এবং আপনার আসছে, টাকা আসছে, এবং এসআরএমের একটা ঘটনা আমরা জানি যে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছিল এবং টাকার লেনদেন হয়েছে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের পরিকল্পনা তো আনঅফিসিয়ালি থাকতেও পারে, কারণ তাদের টুলসগুলো তো এখনো রয়ে গেছে এখানে, বিভিন্ন প্রশাসনে আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে আছে, তাদের সমর্থক গোষ্ঠী আছে কিছু। কাজেই তারা এই কথাগুলি বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আমরাও করেছি। এখন এগুলোকে ঠেকাইতে হলে তো, কারণ শেখ হাসিনা তো এটা চাইতেই পারে যে আগামী নির্বাচনটা যদি একদম এক মিনিটে যদি বলেন যে করণীয় কি সরকার, আগামী নির্বাচনটা যদি সঠিকভাবে না হয়, অবাধ সুষ্ঠু না হয়, তাহলে তো সেটা তার এই প্রশ্ন, তাহলে সেই যে নির্বাচনের নামে যে প্রশাসন করেছে সেটার সঙ্গে সেইটা কম্পারিজন ড্র করবে। তো কাজেই এখন সরকার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিশেষ করে আর্মির রোলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে তারা সবাই মিলে এবং রাজনৈতিক দলগুলো যদি চায় যে এবং ঐকান্তিকভাবে চেষ্টা করে, তাহলে একটা ভালো নির্বাচন। অনেক ধন্যবাদ লিল্লুর নোমান, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে এই ইন্ডিয়ার এই পদক্ষেপ, দূতাবাস নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আর একটি বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকারিভাবে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, স্বতন্ত্র স্বাধীন পর্যবেক্ষক টিম আসবে। এটি কোনো নেতিবাচক বিষয় কিনা একটু যদি বলেন। একদম আমি হয়তো 3 মিনিট সর্বোচ্চ 2-2.5 মিনিট সময় দিতে পারবো। ভারত যেটা করছে, মানে ভারত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে এই নির্বাচনকে নিয়ে আমার মনে হয় তাদের বক্তব্য অনুযায়ী তারা একটা প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশের ভিতরে, মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক মানে সৃষ্টি করতে চাচ্ছে, যাতে নির্বাচনটাকে তারা ভালোভাবে নিতে চাচ্ছে না বাংলাদেশে। এটা আপনারা জানেন, মানে 5 আগস্টের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে একটা সাংঘাতিক নেতিবাচক প্রচারণায় 5 আগস্টের পর নাম ছিল। ভারতের মিডিয়া বলেন, ভারতের সরকার বলেন, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে তাদের সাংঘাতিক একটা নেগেটিভ মনোভাব মানে প্রকাশিত হয়েছে, এটা বলা চলে। তো ভারত শেখ হাসিনার মাধ্যমে বা ফেসিবাদের মাধ্যমে ভারত বাংলাদেশে একটা বিরাট আধিপত্য বিস্তার করছিল, যে কারণে ভারতের আধিপত্যটা তাদের মানে ক্ষয়ে গেছে, ধসে পড়ছে, কিন্তু পুরোপুরি যায় নাই। ভারতীয় আধিপত্যবাদ এলিমেন্টগুলো রয়ে গেছে। ফেসিবাদের এলিমেন্ট যতদিন থাকবে, ভারতীয় আধিপত্যবাদের এলিমেন্টগুলো ততদিন থাকবে। সুতরাং ভারত চাচ্ছে তাদের সেই পুরানো আধিপত্যবাদ যদি আবার ফিরে আনতে, বা বাংলাদেশকে অস্থিতিশীল করে, বা বাংলাদেশের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রাখতে, এবং এই নির্বাচনটা যাতে ভালো নির্বাচন না হয় সেদিকে তারা আগের থেকে একটা নানাভাবে বক্তৃতা দিয়ে, বিবৃতি দিয়া তারা ক্ষেত্র প্রস্তুত করে রাখার চেষ্টা করতেছে। আমার মনে হয় এটাই হলো ভারতের মূল লক্ষ্য, যে তারা একটা পূর্ব প্রস্তুতি বিতর্কিত করার একটা পূর্ব প্রস্তুতি তারা এটা সংকেত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের যে বিষয়, এবং যুক্তরাষ্ট্রের যে বিষয়টা বলছেন, এটা আসলে পর্যবেক্ষক পাঠানো না পাঠানো আসলে এটা তাদের নিজস্ব, একটা রাষ্ট্রের নিজস্ব ব্যাপার। এখানে আমি নির্বাচনের কোনো কিছু খারাপ বা ভালো কোনো ইঙ্গিত আছে বলে আমি মনে করি। যেহেতু স্বাধীন পর্যবেক্ষক আসবে, বা বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসবে, বা কেউ এখন পর্যন্ত রেজিস্টারও করছে বিভিন্ন দেশ আসার জন্য, তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে তারা তাদের রেজিস্ট্রেশন নিচ্ছে। সুতরাং আমার মনে হয় এই দিক থেকে কোনো রকমের নেতিবাচক কিছু নেই। একদম এক কথায় যদি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই, কোনটা? যুক্তরাষ্ট্র সরকারিভাবে পর্যবেক্ষক নির্বাচনে আসবে না, স্বাধীন পর্যবেক্ষক আসবে? না, যুক্তরাষ্ট্র সরকারিভাবে না আসলে বা স্বাধীন আসলে এটাতে কোনো আমি কোনো এমন কোনো আমি কোনো বড় ধরনের কোনো দেখি না। কারণ বাংলাদেশে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ আসুক আর না আসুক, গ্রহণযোগ্য নির্বাচন হলে, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এটা এমনি বোঝা যাবে। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক আসা না আসার সঙ্গে এটা বড় ধরনের দূরত্ব তৈরি করবে। তারা যদিও তাদের এখানে এম্বাসির যারা তারা দেখবে, তারা নানা ধরনের তাদের আপনার টুলস আছে এখানে, তারা ওই যে বললেন না নিরপেক্ষ আপনার করবে, কি বলে, পর্যবেক্ষক দিবে, বা তাদের এমবিসির মাধ্যমে তারা নানাভাবে এগুলো মনিটর করে। তো কাজে দে উইল গেট দ্য পিকচার। এটা কোনো পর্যবেক্ষক বাংলাদেশে আপনার ওনারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক না পাঠালে এখানে যে এই নির্বাচনে বড় ধরনের এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বা প্রভাব পড়বে, এটা আমার কাছে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, এবং অসংখ্য ধন্যবাদ লিল্লুর নোমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেটি অনেক কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, সেটি সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, যার মাধ্যমে বাংলাদেশ পাক একটি গণতান্ত্রিক সরকার, যে সরকারের হাত ধরে একটি কল্যাণমূলক
দেশ গড়ে উঠবে বাংলাদেশ। আর আসুন সেই কল্যাণমূলক দেশ গড়তে আমরা যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।